শুভ সকাল প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 নিয়মিত আয়োজন প্ল্যানেটরি হেলথ একাডেমি আর সুস্থ থাকুন প্রতিদিন পাওয়ার্ড বাই রিনাটায়। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা আপনাদের সাথে আছি, যেখানে আমরা কথা বলি বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা নিয়ে। আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা সাধারণ ভাষায় বা সাধারণ মানুষের ভাষায় বলা হয় স্ট্রোক। একটি প্রচলিত ধারণা আছে স্ট্রোক মানেই পঙ্গুত্ব অথবা স্ট্রোক মানেই মৃত্যু, কিন্তু সত্য হলো এই স্ট্রোকের ক্ষেত্রে যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়া হয় তাহলে স্ট্রোক থেকেও সুস্থ হওয়া সম্ভব। আজকে তাই আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্ট্রোক হলে কি করবেন, এবং কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের একজন প্রখ্যাত নিউরোলজিস্ট। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার সুভাষ কান্তি দে, নিউরোলজি বিভাগ, ল্যাবেট কার্ডিয়াক হাসপাতাল। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ এবং চ্যানেল 24.com এর দর্শকদেরকে ধন্যবাদ। আপনারা মনোযোগ দিয়ে কথা শুনবেন, আমার মনে আজকের আলাপ আপনাদের অনেক কাজে আসবে। অবশ্যই সেই আশাই আমরা করছি। দর্শক যে কোনো প্রশ্ন কিন্তু করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আজকের বিষয় নিয়ে। তাহলে আমরা চলে যাই আজকের আলোচনায়, যেখানে আমরা কথা বলবো স্ট্রোক নিয়ে, জানবো এই সম্পর্কে বিভিন্ন ধরনের ধারণা, ভুল ধারণাগুলোর ব্যাখ্যা। তো প্রথমে একটু জানতে চাই, স্ট্রোক, এই যে স্ট্রোক শব্দটি সাধারণ ভাষায় সবাই পরিচিত, অথচ আমরা যারা চিকিৎসক আছি আমরা দেখি যে স্ট্রোক মানে যে সাধারণ মানুষ যারা বলে সেটি আসলে সবসময় সত্য নয়। তো স্ট্রোক আসলে কি? স্ট্রোক হচ্ছে, প্রথম কথা হচ্ছে এটা রক্তনালীর একটা রোগ। 2 নম্বর কথা হচ্ছে এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আমরা বলি যে ব্রেইন এবং স্পাইনাল কর্ড, এই দুইটা মিলে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তো এই দুইটা পার্টের, দ্যাট ইজ দ্য ব্রেইন এবং স্পাইনাল কর্ডের যে রক্তনালী, সেই রক্তনালীতে ডিজিজ হলে ওইটাকে আমরা আসলে স্ট্রোক বলি। আগে একটা ধারণা ছিল যে এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি ছিল, এখন আসলে এটা ফিক্সড। সেটা হচ্ছে স্ট্রোক মানেই ব্রেইন অথবা স্পাইনাল কর্ডের রক্তনালী বন্ধ হলে সেটাকে স্ট্রোক বলে। আগে ধারণা করতো যে স্ট্রোক মানে হার্ট অ্যাটাকটা স্ট্রোকের মধ্যে ছিল, সেটা আসলে মানুষের একটা ভুল ধারণা ছিল। সেটা ভাঙার জন্য এটি ফিক্স করেছে যে স্ট্রোক বলতেই ব্রেইনের রক্তনালীর অসুখ বোঝাবে। এখন এই ব্রেইনের রক্তনালীর অসুখ কয় রকম হতে পারে? বেসিক্যালি 2 রকম। একটা হচ্ছে রক্তনালী বন্ধ হয়ে যেতে পারে, যেটা সবচেয়ে বেশি পার্ট, দ্যাট ইজ দ্য অ্যাবাউট দ্য 85% পার্ট। আরেকটা হচ্ছে 15% যে রেস্ট অফ দ্য পার্ট, সেই পার্টটা হচ্ছে রক্তনালী ছিঁড়ে যাওয়া। তাহলে এই বেসিক 2টা রক্তনালীর রোগেই কিন্তু স্ট্রোক হয়ে থাকে। আচ্ছা, তো এই যে স্ট্রোকের কথার ক্ষেত্রে শুরুতেই বলছিলাম যে একটা ধারণা আছে বা প্রচলিত ধারণা আছে যে স্ট্রোক হচ্ছে গিয়ে ব্রেনে না হার্টেও হয়, বা হৃদরোগের একটি অংশ হচ্ছে স্ট্রোক। এবং সাধারণ মানুষ কিন্তু অনেকেই এখনো আছে যারা স্ট্রোক বলতে বুঝে যে তাদের হৃদরোগ হয়েছে এবং তারা বিভিন্ন ধরনের হৃদরোগ ইনস্টিটিউটগুলোতেই যাচ্ছে। ব্যাপারটি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? ওই যে আমি আগেই বললাম যে আসলে সমস্যাটা হয়ে গেছে, আমি প্রথম লাইনেই বলেছি এটা রক্তনালীর একটা রোগ। সেই রক্তনালী তো ব্রেনও আছে, হার্টও আছে, যেমন লাংসও আছে, বডির বিভিন্ন জায়গায়, সব জায়গায় তো রক্তনালী আছে। যেহেতু রক্তনালীর একটা রোগ, প্রথম যেটা হার্ট অ্যাটাক বেশি হয়, সেই জন্য আসলে প্রথম দিকে এই যে ইমার্জেন্সি জিনিসটা বোঝানোর জন্য এই জিনিসটা এসেছিল। এখন এটা আমাদের মধ্যে যেহেতু মানুষের মধ্যে কন্ট্রোভার্সি হচ্ছে এবং চিকিৎসার অপশনগুলো ভিন্ন, সেই জন্য এখন এটা ফিক্সড করা হয়েছে যে স্ট্রোক মানে আর হার্ট অ্যাটাক বলা যাবে না, স্ট্রোক মানে ব্রেইনের অসুখেই বুঝতে হবে। আচ্ছা, তাহলে কি থাকলে বা কি ধরনের উপসর্গ থাকলে বুঝতে হবে যে এটা স্ট্রোক হতে পারে? না, আমাদের শরীরে যত পার্ট আছে সব কিছুর তো কন্ট্রোলার হচ্ছে ব্রেইন। এখন সমস্যাটা আসলে ওই জায়গায় হয়েছে যে যেহেতু ধরেন একজনের পায়ে দুর্বল হয়ে গেছে স্ট্রোক হয়ে, সে মনে করতেছে তার পায়ে অসুখ। জি। একজনের চোখ নষ্ট হয়ে গেছে, সে মনে করছে যে চোখের অসুখ। একজনের সাডেন ডিমেনশিয়া হয়ে গেছে, সে মনে করছে অন্য কোনো ঝামেলা হয়েছে, সেই জন্য তার হয়েছে। এখন এই রক্তনালীর ব্রেইনে যেহেতু সেন্ট্রাল কন্ট্রোলার, সেই জন্য এই জায়গায় যখন ডিজিজ হয় তখন আসলে ইফেক্টটা হয় অন্য জায়গায়। যেমন আমাদের ধরেন ক্লাসিক্যাল সিমটম আমরা বলি স্ট্রোকের, যে হেমিপ্যারেসিস বলি, মানে এক সাইডে অবশ হয়ে যাওয়া। ব্রেইনের যখন বাম সাইডে রক্তনালী বন্ধ হয়ে যায় তখন আমাদের শরীরের ডান সাইডটা অবশ হয়ে যায়। আচ্ছা, যার যদি এই জ্ঞানটা না থাকে তাহলে সে মনে করবে কি তার হাত পায়ে সমস্যা হয়েছে, আসলে সমস্যাটা তো ব্রেইনে হয়েছে। সেই জন্যই তার হাত পা এক সাইডে সমস্যা হয়ে গেছে। একটা লোক একটু আগে ভালো ছিল, একটু পরে দেখতেছে চোখে দেখতে পাচ্ছে না, আসলে তার চোখের যে ব্রেইনের যে রক্তনালী যেটা চোখে সাপ্লাই দিয়েছে, রেটিনাল ভেসেল, সেটা বন্ধ হয়ে গেছে। জি। তাহলে আমাদের এইভাবে চিন্তা করতে হবে যে আমাদের শরীরের সব অঙ্গের কন্ট্রোলার হচ্ছে ব্রেইন।
স্ট্রোক মানে হচ্ছে সাডেন অ্যাটাক, এটা সবসময় মাথায় রাখতে হবে। একটু আগে লোকটা ভালো ছিল, একটু পরে খারাপ হয়ে গেছে, আগে কোনো সমস্যা ছিল না। একটা লোক ঘুমিয়েছিল, সকাল থেকে উঠে দেখে তার এক পাশে অবশ হয়ে গেছে। জি। একটা লোক একটু আগে ভালো ছিল, হাঁটতেছে, হঠাৎ করে দেখে তার এক চোখে সে দেখতে পাচ্ছে না। তাহলে এইরকম যখন সাডেন অনসেট কোনো কিছু হবে, তখন আমাদের মাথায় আসতে হবে যে এটা স্ট্রোক হতে পারে। আচ্ছা, স্ট্রোকের ক্ষেত্রে এই যে আপনি উপসর্গগুলো বলছেন, এগুলো তো আমরা অনেক দেখতে পাই এবং দেখা যায় যে আমাদের আশেপাশে বিভিন্ন পরিবারের মধ্যে এই ধরনের সমস্যা হচ্ছে এবং তারা খুঁজে বেড়ায় যে কোথায় যাবে, চিকিৎসা নিবে। তার আগে একটু জানতে চাই, এই যে আমাদের যে সাধারণ দৃশ্য যেটা আমরা দেখতে পাই যে স্ট্রোক হচ্ছে বিভিন্ন পরিবারে, পরিসংখ্যান কি বলছে? স্ট্রোক আসলে হচ্ছে যে এটা প্রকোপ কতটুকু আমাদের দেশে এবং সারা বিশ্বেই? সারা বিশ্বে পার সেকেন্ডে 6 জন লোক স্ট্রোকে মারা যায়। তো আমাদের যেটা বাংলাদেশের স্পেসিফিক ওরকম কোনো ডাটা নাই যে কতজন লোক প্রতি ইয়াতে আক্রান্ত হয়। তবে 2015 সালে ল্যান্সেট একটা পাবলিকেশন করেছিল অ্যামাং দ্য ইমার্জেন্সি ডিজিজেস অফ দ্য বাংলাদেশ, যে ডেথ রেট হিসেবে সারা বিশ্বে কিন্তু কার্ডিয়াক ডিজিজের প্রায়োরিটি থাকে, যে এখান থেকে বেশি লোক মারা যায়। কিন্তু বাংলাদেশের ডাটাতে দেখা গেছে যে স্ট্রোক থেকেই বেশি রোগী মারা যায়। তাইলে এই যে মারা যাওয়ার যে অপশনটা, সেটা কেন হচ্ছে, বিশ্বে একরকম আমাদের একরকম, এটা তাহলে বুঝতে হবে। সেটা বুঝতে হবে আমাদের মধ্যে চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল আছে, মানুষের মধ্যে সচেতনতার অপ্রতুলতা আছে, এবং আমরা স্ট্রোক কোনটাকে বলে সেটা বুঝি না। বাইরে একটা জেনারেল ক্যাম্পেইন আছে, ফাস্ট বলে, এই ফাস্টটা ওরা ফলো করে অ্যামাং দ্য জেনারেল পিপল, নট দ্য ডক্টরস। তাহলে সাধারণ মানুষ সবাই জানে যে কোনটা স্ট্রোক হতে পারে। কারণ হচ্ছে যে এখানে চিকিৎসার একটা টাইম রেঞ্জ আছে, এই চিকিৎসাটা টাইম রেঞ্জের মধ্যে না করতে পারলে রিভার্সটা হয় না, মানে রুগী আবার নর্মাল জায়গায় চলে যেতে পারে না। আচ্ছা, মানে আমাদের স্ট্রোকের এই যে ফার্স্ট বলতে আমরা যেটা বলি, সাডেন কারো যদি ফেসিয়াল ডেভিয়েশন হয়, বলেন হঠাৎ করে মুখ বেঁকে গেছে, আমার একটু আগে ভালো ছিল, একটু পরে দেখে মুখ বেঁকেছে। কারো যদি আর্ম ড্রিপটা, হঠাৎ করে হাত ভালো ছিল, হাত ঝুলে পড়ে গেছে। কারো যদি হঠাৎ করে কথা বলতে সমস্যা হয়, স্পিচ ডিস্টার্বেন্স। আর টিটা রেখেছে ওরা ডোন্ট ওয়াচ দ্য টাইমটা আপনার ফলো করতে হবে, কারণ এখানে চিকিৎসা ব্যবস্থার টাইম লিমিটের মধ্যে না করলে রিভার্স হয় না। আচ্ছা, এই যে আপনি টাইমের কথা বলছেন বা সময়ের কথা, এই সময়টা তো অবশ্যই বলছেন যে বারবার খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের দেশের মানুষ তো, বা সাধারণ মানুষ বলি, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আশেপাশে হাসপাতালের পৌঁছানো পর্যন্ত যে সময়টা লাগছে, এই সময়টা তারা পায় না, বা এই সময়টার ক্ষেত্রে একটা বিলম্বিত হয়। এই সময়টা আসলে কতটুকু, যে কতটুকু সময়ের মধ্যে চিকিৎসা নিতে হবে? আমরা বললাম আমাদের প্রথম যেটা শিখতে হবে সেটা হচ্ছে স্ট্রোক কোনটা, সাধারণ মানুষকে শিখতে হবে। কিন্তু সেটা এরকম না যে শুধু ডাক্তাররা শিখবে, তাইলে আপনি এটার থেকে সম্ভব মুক্তি পাওয়া। কারণ হচ্ছে আপনি ডাটা বলতেছে যে আপনি যদি 100 জন রোগীর মধ্যে 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে রোগীকে থ্রম্বোলাইসিস বলি আমরা, থ্রম্বোলাইসিস করতে পারেন বা অ্যাকিউট স্ট্রোকের চিকিৎসা দিতে পারেন, তাহলে 30% পেশেন্ট তার নর্মাল লাইফে চলে যাবে, একদম নর্মাল লাইফে, আগের লাইফে চলে যাবে। এবং এগুলো হচ্ছে ছোটো ভেসেলের ক্ষেত্রে। আর কতগুলো বড় ভেসেলের ডিজিজ আছে, আমাদের ব্রেনে কিছু বড় বড় ভেসেল আছে, মিডল সেরিব্রাল আর্টারি, এন্টেরো সেরিব্রাল আর্টারি, বেসিলার আর্টারি। এগুলোর ক্ষেত্রে বড় ভেসেল হলে সেগুলোতে আর ওষুধ কাজ করবে না, সেগুলোকে কিছু ডিভাইস আছে, মানে সেটা আমরা যে হার্টে যেরকম রিং পরাই, এরকম ব্রেইনেও কিন্তু এই অপশনটা আছে। সেটা হচ্ছে মেকানিক্যাল থ্রম্বেক্টমি বলে, মানে আপনার যে থ্রম্বাসটা হয়েছে সেটাকে ক্যাচ করে নিয়ে আসতে হবে। আপনার ধরেন রাস্তায় গেছেন, রাস্তা ব্লক হয়ে গেছে, ব্লকটা ছুটিয়ে দিলেন, রাস্তা নর্মাল হয়ে গেল, ব্রেনে একই রকম রক্তনালী বন্ধ হয়ে গেল, আপনি থ্রম্বাসটা নিয়ে চলে আসলেন, আবার ক্লিয়ার হয়ে গেল। এটা সিম্পল, কিন্তু জিনিসটা বোঝা খুব সিম্পল, কিন্তু এই সিম্পল জায়গাটার মধ্যেও সময় আছে, সেটা হচ্ছে 6 ঘন্টার মধ্যে করতে হবে। স্ট্রোক সিমটম হওয়ার 6 ঘন্টার মধ্যে করতে হবে। তাইলে আপনার প্রথম জানতে হবে আমাদের স্ট্রোকের কি কি লক্ষণ হলে আমি স্ট্রোক মনে করব। কারণ হচ্ছে আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, এত সময় তো আপনি পাবেন না। আপনার তো পার মিনিট, আমরা যদি স্ট্রোক চিকিৎসা করতে না পারি, রক্তনালী ব্লক হলে 1.9 মিলিয়ন নিউরন ডিস্ট্রয় হয়ে যায়। আচ্ছা, তাইলে আপনি প্রতি মিনিট নষ্ট করবেন 1.9 মিলিয়ন করে সেল কিন্তু ব্রেন থেকে চলে যাবে। তাহলে যত এখানে টাইমটা সেভ করতে হবে আপনার, এখানে টাইম মিনিটস মিন ব্রেইন অর টাইম মিনস ব্রেইন। যত আর্লি আসবেন তত আউটকাম ভালো, যত দেরি করবেন তত আউটকাম খারাপ। আমরা এই নিয়ে আরো কথা শুনবো, আমাদের সাথে একজন দর্শক আছেন।
জি, দর্শক আপনার নামটি বলুন, আপনার পরিচয়টি দিয়ে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শাহনা জামান। জি আমি গাজীপুর থেকে বলছি। আমার বয়স 50 বছর। জি বলুন। আমি 2013 সাল থেকে নাকের কোনো স্মেল পাই না আর কি, কোনো ধরনের গন্ধ পাই না। এতে ডাক্তার দেখিয়েছি, তারা ওই তেমন ভালো কিছু করতে পারেনি। আমি মানে 2000 সালে মানে আমি যখন 2095 সালে মাথায় একটা আঘাত পেয়েছিলাম আর কি, মাথার মাঝখানে। এরপরে স্বাভাবিক জীবনই ছিল, কিন্তু 2013 সাল থেকে আমার নাকে কোনো স্মেল নাই, অর্ধবদিও নাই, এখনো নাই। এই সমস্যায় ভুগতেছি। আর আমার প্রেশারটা একটু আনকন্ট্রোল, প্রেশারের ওষুধ খাচ্ছি। আর এই আমার মাঝে সর্দির সমস্যা ছিল প্রচুর। তো সর্দির সমস্যাটা কমে গেছে, কিন্তু আমার স্মেল আসেনি এখন। আমি ডাক্তার দেখিয়েছি। এখন আমি কি এর পরিপ্রেক্ষিতে আমি কি করতে পারি আর কি? ধন্যবাদ দর্শক, আপনার পরিচয়, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। আমাদের আজকের অতিথি স্যারের কাছে যাচ্ছি। স্যার, প্রবলেমটি আপনি শুনেছেন, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা আজকে তো স্ট্রোক নিয়ে আলাপ করছি। এটা স্ট্রোকের লক্ষণ না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনার মোস্ট প্রবাবলি যে আপনার যে সর্দি হচ্ছে ওখান থেকে এই সমস্যাটা হচ্ছে মনে হয়। ঠিক আছে, আপনি একজন ইএনটি ডাক্তারকে দেখিয়ে আগে নাকের অংশটা দেখান, আমার মনে হয় ওখান থেকে আপনি সহযোগিতা পাবেন। ধন্যবাদ দর্শক, আপনাকেও ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। আমরা ছিলাম স্ট্রোকের ক্ষেত্রে, যে স্ট্রোক কেন হচ্ছে এবং স্ট্রোক হলে কি কি করতে হবে ইমার্জেন্সি। তো স্ট্রোক তো হচ্ছে এবং আমরা দেখি সাধারণত বয়স্কদের ক্ষেত্রে হয়। একটু জানতে চাই, অনেকের ক্ষেত্রে বা ইদানিং আমরা একটি জিনিস দেখতে পাচ্ছি যে অনেক ইয়াং যারা আছে তাদের ক্ষেত্রে স্ট্রোক হয়ে যাচ্ছে হঠাৎ করে। এই ব্যাপারটি কি সাধারণ নাকি এটি খুব অস্বাভাবিক কোনো ব্যাপার? স্ট্রোক বলতে আমরা কিছু স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর বলি। এই রিস্ক ফ্যাক্টরগুলো থাকলে তাদের স্ট্রোকের সম্ভাবনা বাড়ে। এর মধ্যে একটা কমন রিস্ক ফ্যাক্টর হচ্ছে ডায়াবেটিস, আরেকটা কমন রিস্ক ফ্যাক্টর হচ্ছে হাইপারটেনশন। আর কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেমন ডিসলিপিডেমিয়া, কারো যদি রক্তে চর্বির মধ্যে সমস্যা থাকে। আরও কিছু রিস্ক ফ্যাক্টর আছে, এর মধ্যে স্মোকিং যদি কেউ করে, এবং কারো যদি কার্ডিয়াক ডিজিজ থাকে, সেটা হার্ট অ্যাটাক হতে পারে, সেটা তার ভালভের মধ্যে কোনো সমস্যা হতে পারে। আর কিছু আননোন কজে এরিথমিয়া বলি আমরা, হার্টের রিদমে কোনো সমস্যা থাকে। আর কিছু জেনেটিক ডেফিসিয়েন্সি আছে, যে কারো যদি প্রোটিন সি, প্রোটিন এস, এই কথাগুলো আমরা বলি, এতে যদি ডেফিসিয়েন্সি থাকে। ইউজুয়ালি যে স্ট্রোকটা আফটার 40 হয়, যেহেতু রিস্ক যে ডিজিজগুলো আমি বললাম এগুলো একটু লেট এইজে শুরু হয়, এবং কমপ্লিকেশনগুলো ডিজিজ শুরু হওয়ার লেটে শুরু হয়। তবে বাংলাদেশে আমি আমার পার্সোনাল অভিজ্ঞতাতে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের মধ্যে কিছু ভ্রান্ত ধারণা আছে, এবং এই ভ্রান্ত ধারণার মধ্যে একটা বড় হচ্ছে যে বাংলাদেশের সবাই ডাক্তার, সবাই চিকিৎসা করতে চায়। যেটা কমন সমস্যা আমরা দেখি সেটা হচ্ছে যে ধরেন একটা হাইপারটেনসিভ রোগী, সে অ্যান্টিহাইপারটেনসিভ খায়, সে গিয়ে ফার্মেসিতে প্রেশার মাপে, তারা বলে আপনার প্রেশার তো ভালো, আপনি কেন ওষুধ খাচ্ছেন? সে ওষুধ বন্ধ করে দেয়। আমরা খুব শুনতে পাই যেটি হচ্ছে কি বলে যে প্রেশার তো লো হয়ে গেছে, হ্যাঁ, এটা যখন বলে তখন দেখা যাচ্ছে প্রেশার আসলে ঠিক লেভেলের মধ্যেই আছে। হ্যাঁ, আমি এইসব রোগীদের বলি আপনার যে প্রেশার লো হয়ে গেছে সেটার রেকর্ডটা কোথায়? আপনি রেকর্ডটা বলবেন, যখনই মাপবে কেউ তাকে বলবেন যে লিখে দিতে যে কত পেয়েছে। বলে যে আপনার প্রেশার নাই, আমাকে তাহলে আপনি বেঁচে আছেন কীভাবে, আপনার যে প্রেশার নাই। তো এই যে কিছু কমন টার্ম যে জেনারেল মানুষ মিসলিড হয়, সেগুলো তাকে স্ট্রোকের ঝুঁকি আসলে বাড়ছে। একটা হাইপারটেনসিভ পেশেন্ট যদি প্রেশার ওষুধটা রেগুলার না খায়, তাহলে তার স্ট্রোকের ঝুঁকি কিন্তু যে ওষুধ রেগুলার খায় তার থেকে অনেক বেশি বেড়ে যায়। একই রকম ডায়াবেটিসের ক্ষেত্রে একই রকম, যে আপনার ডায়াবেটিস তো কন্ট্রোল আছে, আপনি কেন ওষুধ নিচ্ছেন? আবার আনকন্ট্রোল করে, আবার কদিন পর কন্ট্রোল করে। এই যে ইরেগুলার যে ড্রাগ ট্রিটমেন্টের যে স্বভাব, সেটাতে যেটা হচ্ছে বডির মেকানিজমগুলোতে চেঞ্জ হয়ে যাচ্ছে, ফলে এখান থেকে কমপ্লিকেশনের সোর্স তৈরি হচ্ছে। এবং এগুলোই বাংলাদেশে একটা বড় কারণ। কমনলি যাদের ডায়াবেটিস থাকে বা হাইপারটেনশন থাকে, তারা সবসময় রিস্কে থাকে, তাদের স্ট্রোক হতে পারে। একই সাথে ইয়াং যে পেশেন্ট যাদের পাচ্ছি আমরা, তাদের ক্ষেত্রে
অনেকাংশেই তাদের ওই যে আমি কিছু কারণ যে বললাম, তার হয়তো হার্টের ডিজিজ আছে, তার হয়তো জেনেটিক কিছু ডেফিসিয়েন্সি আছে, তার হয়তো ফ্যামিলিয়াল ডিসলিপিডিমি আছে, তার হয়তো ফ্যামিলি স্ট্রোক আছে, জেনেটিক কজে স্ট্রোক আছে। ইউজুয়ালি এইসব কজে স্ট্রোক হয়। তবে নতুন জেনারেশনকে আজকের এই সুযোগে আমি একটু বলতে চাই যে আমাদের লাইফস্টাইলে আপনাদের লাইফস্টাইলের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স হয়ে গেছে। আগে আমরা হাঁটতাম বা একটা কিছু খেতে গেলেও দূরে যেতে হতো, আপনারা এখন ফুড পান্ডা টিপ দেন আর ঘরে বসে খান। ফলে যেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে আপনার ডায়েটারি হ্যাবিটটা হচ্ছে স্ট্রোকের জন্য রিস্ক, দুই নম্বর হচ্ছে আপনি সিডেন্টারি স্টাইলে গেছেন, সেটাও রিস্ক। তাহলে ইয়াং যে স্ট্রোকটা হচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে আরও বাড়বে, কারণ হচ্ছে তাদের লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে গেছে এবং খাওয়ার হ্যাবিটটা সেটা স্ট্রোকের জন্য রিস্কি হয়ে গেছে। এখন অনেক বাচ্চাই দেখবেন যে আপনার মাংস ছাড়া কিছু খায় না, তারা সবজি খেতে চায় না, তারা এই ধরেন ব্যালেন্স ডায়েট যে জিনিসটা সেটা বুঝতেই চায় না, তাদের মতো তারা চলে এবং সারাদিন ডিভাইসে আছে, সেই জন্য সিডেন্টারি লাইফস্টাইলে চলে গেছে। এগুলো আসলে নতুন জেনারেশনে স্ট্রোকের রিস্ক হওয়ার সম্ভাবনাটাকে অনেক বাড়িয়ে দিচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনি বলছিলেন, এই যে জীবনযাপন পদ্ধতি, বিশেষ করে এখন যারা আছে ইয়াং আছে তাদের ক্ষেত্রে তো এই সমস্যা আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু সমাধানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডায়েটারি পদ্ধতি কিন্তু আমরা সারাক্ষণই দেখতে পাই যেগুলো অনলাইনে ঘোরাঘুরি করে। এই ব্যাপারগুলো কি স্ট্রোকের ঝুঁকিটা কিছুটা হলেও কমাতে পারে কিনা? অনলাইনের ডায়েটারি ডেফিসিট নিয়ে তো অনেক কথা। অনলাইনের মধ্যে আসলে অথেন্টিক নিউজটা আপনার নিতে হবে, মানে যারাই দিচ্ছে সব কিছু লুফে নিয়ে যাবে না, সেটার দায় দায়িত্ব নিতে হবে। ওই যে আমি একটু আগে যে বললাম, আপনি বললেন প্রেশার নাই, প্রেশারটা লিখে দেন নাই তো আপনি, তা আপনি বলতে পারেন না তো আপনার প্রেশার নাই। একই রকম যে ডায়েটের অ্যাডভাইস দিচ্ছে তার ব্যাকগ্রাউন্ড কি, সে কি আপনার দায়িত্ব আসলে নিয়েছে? এই ডায়েটারি হ্যাবিট যে আপনাকে অ্যাডভাইস করেছে সেটা যে স্ট্রোকের ঝুঁকি কমছে, সেটা কি তার ডাটা আছে, বা সেটা কি চর্চা করে সে রিসার্চ করে বলেছে যে এই ডায়েটে আপনার সমস্যা হবে না? সে তো ব্যবসাতে আপনাকে প্রলোভন দেওয়ার জন্য এটা করতে পারে। কাজে আপনি যখনই যে ডায়েট ফলো করবেন সেটার ব্যাকগ্রাউন্ড দেখতে হবে, সেটার অথেন্টিসিটি এবং আউটকামে রিসার্চের রেজাল্ট দেখতে হবে, তারপরে আপনি এটা ফলো করতে পারবেন। ধন্যবাদ। এই যে স্ট্রোক হচ্ছে, এই ক্ষেত্রে অনেকেই বলে যে পারিবারিক একটা ইতিহাসের ভূমিকা আছে, কথাটা কি সত্য কিনা? হ্যাঁ, আমি ওই যে আগেই বলে এসেছি যে জেনেটিক কিছু কারণ আছে, জেনেটিক কারণ আছে। যেমন আমরা বলি যে প্রোটিন সি, প্রোটিন এ, সিনটিথমিন 3 এইসব ডেফিসিয়েন্সি যাদের থাকে তাদের স্ট্রোক হওয়ার রিস্ক বাড়ে। এখন ফ্যামিলির যে আগের যে স্ট্রোক হয়েছে তার যে জেনেটিক কজ নাই সেটা তো বলা যাচ্ছে না, আগে তো পরীক্ষা করা হয়নি, ডেফিসিয়েন্সি না অ্যাডাপ্ট করে বা ইনভেস্টিগেশন না করে বলা যাচ্ছে না। এরকম অনেক ফ্যামিলি আছে যারা এরকম জেনেটিক কজে ভুগে, তাদের ফ্যামিলিয়াল স্ট্রোকের ইতিহাস আছে। আচ্ছা, তার মানে এই যে স্ট্রোকগুলোর অনেকগুলো কারণ আপনি বলছেন, এবং স্ট্রোকের ক্ষেত্রে একটি কথা বারবার এসছে যে চিকিৎসার ক্ষেত্রে ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ, ফাস্টের কথা বলেছেন। তো এই যে মানুষ প্রথমে যখন এই ধরনের উপসর্গ দেখছে একটা পরিবারের ক্ষেত্রে বা পরিবারের একটি সদস্যের ক্ষেত্রে, তারা প্রথমে যাবে কোথায়? চিকিৎসা নেওয়ার জন্য তো অবশ্যই তাদের কোথাও না কোথাও যেতে হবে। আমরা এই ব্যাপারটি খুব বেশি দেখতে পাই যে প্রথমে যাচ্ছে হৃদরোগ ইনস্টিটিউটে, আবার ওখান থেকে কিছুক্ষণ তারা ট্রাফিক জ্যামে আটকাচ্ছে এবং তারপর বলা হচ্ছে আরেক জায়গায় যেতে হবে। কি করতে হবে আসলে? মানে স্ট্রোকের ক্ষেত্রে যেটা আমরা সবসময় বলি, আসলে আমাদের দেশে স্ট্রোকের অ্যাকিউট চিকিৎসাটা আসছে অনেক পরে। অনেক পরে আমরা যখন ট্রেনিং করে এসেছি ইন্ডিয়া থেকে, এরপরে এসে আমরা একটু উদ্যোগ নিলাম যে অ্যাকিউট স্ট্রোকের চিকিৎসাটা হচ্ছে না, আমরা যে চিকিৎসা করছি সেটা অনলি প্রিভেনশন অফ স্ট্রোকের চিকিৎসা। এরপরে চেষ্টা করতে করতে আমরা এই যে আমাদের যে এলটি প্লেস যেটা বলি আমরা, সেটা আসলে বাংলাদেশে ছিল না, এটা অ্যাভেলেবেল ছিল না। পরে একটা কোম্পানি এটা ইম্পোর্ট করেছে, ইম্পোর্ট করার পরে আমরা আসলে এই থ্রম্বোলাইসিসটা শুরু করেছি। থ্রম্বোলাইসিসটা এখন বাংলাদেশের অনেকগুলো হসপিটালেই হয়, সরকারি বেসরকারি হসপিটালেই হয়। আমার পরামর্শ হচ্ছে, আপনার স্ট্রোক হলে প্রথম, আমি আগেই বলেছি, আপনার যদি এই সমস্যাগুলো থাকে তাহলে আপনি স্ট্রোক মনে করবেন। প্রথম কাজ হচ্ছে আপনার সময় নষ্ট না করে একজন নিউরোলজিস্টকে দেখাবেন বা নিউরোসার্জনকে দেখান, যাকেই দেখাবেন। দেখার পরে প্রথম কাজ হচ্ছে আপনার একটা সিটি স্ক্যান করা, যেহেতু এটা অ্যাভেলেবেল। অনেক হসপিটালে এমআরআই করে, কিন্তু এমআরআই একটু টাইম কনজিউমিং, বা আপনার সিটি স্ক্যান করলে আপনি চিকিৎসা শুরু করতে পারবেন। সিটি স্ক্যান করে, এটা ডাক্তারদের উদ্দেশ্যে বলা, সিটি স্ক্যান কিন্তু নর্মাল থাকবে যদি আপনার
অ্যাকুট ইসকেমিক স্ট্রোক হয়, মানে রক্তনালী যে বন্ধ হয়ে যায়, এটা কয়েক ঘন্টা সিটি স্ক্যানে আসে না। আপনার তাইলে স্ট্রোক আছে কীভাবে বুঝবেন? ক্লিনিক্যালি বুঝতে হবে, আপনার আপার মোটর নিউরন সাইন পাইতে হবে এক্সামিনেশনে। যদি আপনি দেখেন যে এক্সামিনেশন করে যে এই রুগীর ব্রেনে অ্যাটাক হয়েছে, সাডেন অ্যাটাক হয়েছে, সিটি স্ক্যান নর্মাল, তাহলে হি ইজ এ ক্যান্ডিডেট ফর থ্রম্বোলাইসিস। জি, কিন্তু আমাদের মধ্যে কিছু সমস্যা, এই সমস্যা আমরা ফেস করছি, সেটা হচ্ছে সে রেখে দিচ্ছে যে সিটি স্ক্যান নর্মাল আছে, অপেক্ষা করে। কিন্তু এই অপেক্ষা করতে গিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে উনি থ্রম্বোলাইসিসের সময়টা নষ্ট করে ফেলছে। আমরা এই নিয়ে আরো কথা শুনবো, আমাদের একজন দর্শক আছেন। দর্শক, আপনার পরিচয়টি দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, জি, আমি মোহাম্মদ আব্দুর রশিদ, পাবনা থেকে বলছি। জি, আপনার সমস্যাটি বলুন। সমস্যা, আমি একটা হাই প্রেসারের রোগী। আমি মেডিসিন খাই হচ্ছে আপনার ফ্যামিলোডিন প্লাস 25। হ্যাঁ, তো এই ওষুধটা খাওয়ার পরে আবার প্রেসার এখন ওপরেরটা 100-র নিচে যায়, আর নিচেরটা 60, মানে 55-65 এরকম হয়। তো সেক্ষেত্রে কি আমি ওষুধ খাওয়া মানে কিছুদিন বাদ রাখতে পারি কিনা? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি করেছেন আমাদের দর্শক। আমরা প্রশ্নটির উত্তর নিব, তার আগে আমাদের একটা বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, প্ল্যানেটারি হেলথ একাডেমির সুস্থ থাকুন প্রতিদিন থেকে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, ফিরবো একটু পরেই, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুস্থ থাকুন প্রতিদিন পাওয়ার্ড বাই রিনাটায়। আজকে কথা হচ্ছে স্ট্রোক হলে কি করবেন। সেখানে একজন দর্শক আমাদের একটি প্রশ্ন করেছিলেন, আমরা সেই দর্শকের প্রশ্নটির উত্তর থেকেই আসি। স্যার, দর্শক প্রশ্নটি করেছিলেন যে তার এই প্রেশারের ওষুধ কমিয়ে খেতে হবে কিনা, সেই ব্যাপারটি। প্রেশারের ওষুধের ক্ষেত্রে দর্শকের যে সমস্যাটা, সেটা হচ্ছে ওনার প্রেশার কমে যাচ্ছে। আমরা যে রেঞ্জটা শুনলাম সেটা হচ্ছে ওনার নর্মাল যে রেঞ্জ আছে সেটার থেকে আসলে কমে যাচ্ছে। আমার মনে হয় ওনার এই অবস্থায় প্রেশারের ওষুধটা বন্ধ করা উচিত, এবং ওনার যদি কার্ডিয়াক ডিজিজ থাকে তাহলে ওনার হার্ট কার্ডিওলজিস্টের সাথে আসলে কথা বলতে হবে। তবে এই স্ট্যাটাসে ওনার প্রেশারের ওষুধ কন্টিনিউ করা ঠিক হবে না। কারণ হচ্ছে যে ব্রেনে শুধু প্রেশার বাড়লেই যেমন সমস্যা হয় তা কিন্তু না, প্রেশার কমে গেলেও কিন্তু ব্রেনের সমস্যা হয়। ব্রেন তো তার সার্কুলেশন পেতে হবে, সেই জন্য প্রেশার কমিয়ে দিলেও ব্রেনের সমস্যা হবে। কাজে এখন বন্ধ করে উনি কার্ডিওলজিস্টের সাথে আলাপ করবে। উনি আসলে বলেন না যে ওনার কার্ডিয়াক ডিজিজ আছে কিনা, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রিভেন্টিভ ড্রাগস ইন্টারপ্রিটেশিপ চালানো যেতে পারে। জি, ধন্যবাদ। তো আমরা স্ট্রোকের মধ্যে আবার আসি। স্ট্রোকের ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে আপনি বলেছিলেন যে আলটেপ্লেজ বা থ্রম্বোলাইসিস একটি ভূমিকা আছে এবং এটি খুব গুরুত্বপূর্ণ। তো কিছুদিন আগে আমরা একটি খবর পেলাম যে আমাদের দেশের একজন চিকিৎসক, একজন ইন্টার্ন চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজে, উনি প্রায় 17 কোটি টাকার ওষুধ নিয়ে এসেছেন ওয়ার্ল্ড হেলথ ফেডারেশন থেকে, ওয়ার্ল্ড স্ট্রোক ফেডারেশন থেকে। তো এই ব্যাপারটি আমাদের দেশে এই চিকিৎসা ক্ষেত্রে কতটুকু সাহায্য করতে পারে বলে আপনি মনে করছেন? আমরা ওনাকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে যে দেশের জন্য কাজ করছে, তাছাড়া স্ট্রোক পেশেন্টদের সেভ করার জন্য কাজ করছে। এটা তো এখন এস্টাবলিশ যে সব জায়গায় রিকমেন্ডেড যে অ্যালটেপ্লেজ দিতে হবে যদি ইসকেমিক স্ট্রোক হয়, এবং সেটা যদি 3 থেকে 4.5 ঘন্টার মধ্যে যদি হয়। যেহেতু সে অনেক কষ্ট করে জিনিসটা জোগাড় করেছে মানুষকে হেল্প করার জন্য, আমার পরামর্শ হচ্ছে যে এই ওষুধটা যেন সে সব জায়গায় ডিস্ট্রিবিউট করে দেয়। কারণ হচ্ছে একটা সেন্টারে যদি দেয় তাহলে স্ট্রোকের সমস্যাটা এরকম যে আপনি যদি টাইম মতো পৌঁছতে না পারেন তাহলে তো আপনার এই চিকিৎসাটা হচ্ছে না। সেই জন্য যাদেরকেই দিয়েছে, যদি সরকারকে দিয়ে থাকে, আমার অনুরোধ হচ্ছে যে আপনারা যে বড় বড় হসপিটালগুলোতে এই ড্রাগটা ডিস্ট্রিবিউট করে দেন, তাহলে ওই সারাউন্ডিংসে যে পেশেন্টরা আছে যারা উইদিন 3 to 4 আওয়ার্স 4.5 আওয়ার্সের মধ্যে আসতে পারবে, তারা এই সুযোগ পাবে। এবং যারা এই সুযোগ পাবে স্ট্রোক হওয়ার পরে, তাদের ক্ষেত্রে আমি আগেও বলেছি যে 30% পেশেন্ট তার কিন্তু নর্মাল লাইফে চলে যেতে পারবে। সেটা হচ্ছে এটার আউটকাম। আরেকটা পার্ট আছে আসলে স্ট্রোকের চিকিৎসা, আমি আগে বলে আসছি যে মেকানিক্যাল থ্রম্বেক্টমি। সেটার ক্ষেত্রে হচ্ছে আপনি কখন বুঝবেন কোনটা বড় স্ট্রোক কোনটা ছোট স্ট্রোক। আমাদের একটা স্কেল আছে, সেটা NIHSS স্কেল বলি আমরা। সে স্কেলে
দিয়ে আমরা বুঝতে পারি আসলে যে তার কোনটা বড় ভেসেল বন্ধ হয়েছে আর কোনটা ছোট ভেসেল বন্ধ হয়েছে। আগে যে আমি বলে আসছিলাম যে ডাক্তারদের জন্য যে সিটি স্ক্যান অ্যাকিউট স্ট্রোকের পরে নর্মাল থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে সে ক্লিনিশিয়ান যে ডিসিশন নেবে যে তার স্ট্রোক হয়েছে, তাহলে তার ক্ষেত্রে যে এলটেপ টেস্টটা খুব কাজে দিবে, যে ওষুধটা এসেছে। এবং আরেকটা হচ্ছে যে এই সিটি স্ক্যান করার পরে আপনার জানতে হবে যে কোন হসপিটালে এই চিকিৎসাটা আছে, কারণ সব হসপিটাল অ্যাভেলেবেল না। যে হসপিটালগুলো অ্যাভেলেবেল আছে সেই হসপিটালগুলোতে আপনি যাবেন, তাহলে আপনি চিকিৎসা পেলে আপনার এই জায়গায় আউটকামটা এরকম। আর যদি বড় ভেসেল বন্ধ হয়, যাদের এনআইসিএস স্কোর অনেক বেশি থাকবে, তাদের ক্ষেত্রে যদি আমরা চিকিৎসা দিতে পারি মেকানিক্যাল থ্রম্বেক্টমি অথবা ইন্ট্রাআর্টেরিয়াল থ্রম্বোলাইসিস, সেসব ক্ষেত্রে কিন্তু 50% পেশেন্ট তার নর্মাল লাইফে চলে যায়। জি, ধন্যবাদ। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের আজকে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে সংক্ষেপে আজকে আমাদের রোগীদের উদ্দেশ্যে বিশেষ করে প্রতিরোধের ক্ষেত্রে কি করণীয় তার সংক্ষেপে শুনে নিতে চাই। হ্যাঁ, সংক্ষেপে বলতে গেলে প্রথম কথা হচ্ছে, আমি আগেও বলছি যে আপনাদের সবাইকে স্ট্রোক সম্বন্ধে জানতে হবে কোনটা স্ট্রোক। আর 2 নম্বর হচ্ছে যে আপনার যদি রিস্ক ফ্যাক্টর থেকে থাকে তাহলে আপনি অবশ্যই কেয়ারফুল হবেন। আপনি হাইপারটেনশন থেকে থাকলে আপনার যদি প্রেশার ওষুধ খান সেটা রেগুলার খাবেন এবং ডাক্তারের পরামর্শ ছাড়া সেটা চেঞ্জও করবেন না, সেটা বন্ধও করবেন না। আর 2 নম্বর হচ্ছে যে ডায়াবেটিসের ক্ষেত্রে একই রকম, ডায়াবেটিস থাকলে অবশ্যই সেটাকে আপনি চেক আপের মধ্যে রাখবেন। এরকম না যে আপনি আজকে করেছেন 1 বছর পর আবার ডায়াবেটিস চেক করবেন, তা না। আপনি অবশ্যই রুটিন চেক আপের মধ্যে থাকবেন এবং ডায়াবেটিসটা অবশ্যই নর্মাল রেঞ্জের মধ্যে রাখবেন। এবং সবচেয়ে বড় হচ্ছে যেটা, আপনি এগুলো ছাড়াও যারা আছে সব মানুষ, বাংলাদেশের সব রুগী বা সাধারণ মানুষ, তাদের লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। সিডেন্টারি লাইফস্টাইলে যাওয়া যাবে না, সারাদিন বসে বসে মোবাইল টিপে যাবে না। আপনি অবশ্যই আপনার টাইম বের করে রাখতে হবে, অন্তত সপ্তাহে 5 দিন অ্যাটলিস্ট 30 মিনিট আপনার ব্রিক্স ওয়াকিং করতে হবে যারা আফটার 40। এবং আপনার যদি খারাপ স্বভাব থাকে, যদি স্মোকিংয়ের হ্যাবিট থাকে, আপনি যদি স্ট্রোক থেকে প্রিভেন্টিভ স্ট্রোক না হওয়াতে ঝুঁকি থেকে মুক্ত হতে চান, তাহলে অবশ্যই এটা আপনি মুক্ত থাকবেন, এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এবং যে আপনার ফিডিং হ্যাবিট যেটা, সেটার মধ্যে আপনি অবশ্যই যে আপনার যেগুলোতে স্ট্রোকে ঝুঁকি বাড়ে সেই খাবারগুলো আপনি অ্যাভয়েড করে শাকসবজি বেশি করে খাবেন, ব্যালেন্স ডায়েট খাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি ভালো থাকবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। স্ট্রোক থেকে ভালো থাকার জন্য অবশ্যই সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিতে হবে এবং সঠিক জায়গায় যেতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।